রঘুনাথপুর একটা ছোট পল্লী গ্রাম, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকটা কাঁচা পাকা ঘর। ঘরগুলো ছুঁয়ে চলে গেছে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা। গ্রামটা পরিবেশ খুবই সুন্দর ছিল। সময়টা ছিল বর্ষাকাল। সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে, পথে কোনো লোকজন নেই, এমনকি একটা কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় দেখা যাচ্ছে না। সবে সন্ধ্যা, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। মাঠের শেষ সীমানায় মাধব ঘোষের বাড়ি। তিজারতি বা সুদের কারবার করে মাধব ঘোষের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। কয়েকদিন ধরেই এই অঞ্চলে খুব ডাকাতি হচ্ছিল। পুরো খবর এসেছে যে মাধবের বাড়িতেও খুব তাড়াতাড়ি ডাকাতি হতে চলেছে। এই নিয়ে শুধু মাধবের নয়, সারা গ্রামেই যেন একটা চিন্তার শোক নেমে এসেছে। কি যে হলো ভায়া, কাদের যে কুনজর পড়লো আমাদের এই গ্রামে তা কে জানে। এখন তো দেখছি রাতে থাকাই দুষ্কর। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছো তুমি। রোজ রোজ ডাকাতের ভয়তে বাড়ি থাকাই তো দুষ্কর হয়ে গেল। কি করা যায় বলো তো? কি আর করা যাবে বলো, ডাকাতের সাথে তো আর পারা যাবে না। আমি তো ভাবছি যতদিন না ডাকাতরা পুলিশের হাতে ধরা পড়ে ততদিন সবাইকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। ঠিকই ভেবেছো তুমি। আমাকে হয়তো তোমার মতো বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তা নাহলে এইভাবে থাকা তো আর সম্ভব না। গ্রামের সব জায়গাতেই এই ডাকাতি নিয়ে আলোচনা হতে থাকলো। সেদিনও আগের দিনের মতো সন্ধ্যা থেকেই খুব জোর ঝড় বৃষ্টি হওয়া শুরু হলো। এদিকে রাত যত বাড়তে থাকে, মাধব ঘোষের চিন্তাও তত বাড়তে থাকে। নাও এবার শুয়ে পড়ো তাহলে। ডাকাতদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই ঝড় জলের ভিতর তারা বিছনা ছেড়ে বাইরে বের। হ্যাঁ, এবার শুয়ে পড়তে হয় বই কি, কিন্তু আমার মনে হচ্ছে বাইরে কি দরজাটায় ধাক্কা দিচ্ছে না? দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। মাথার ভিতর কি বুদ্ধি কি কিছু আছে নাকি নেই? এই ঝড় জলের ভিতর তোমার দরজায় কে ধাক্কা দেবে শুনি? আরে না না, শোনো না ঠিক করে, কে ডাকছে বলে মনে হচ্ছে না আমাকে। হ্যাঁ হ্যাঁ, ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকবে কি না? কি বুদ্ধি তোমার! মাধব চঞ্চল হয়ে উঠল। সে ভীতু গলায় দরজার দিকে তাকিয়ে বলল, কে কে ওখানে, কে দাঁড়িয়ে? বাইরে থেকে কিন্তু কোনো সাড়া এলো না। তখন মাধবের স্ত্রী বলে উঠল, কি বুদ্ধি তোমার! ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কি না? তখন দরজার ওপাশ থেকে একজন বলে উঠল, বাবু, আমি নরেন্দ্র। কে নরেন্দ্র? আমি কোনো নরেন্দ্রকে জানি না। কে তুমি, সত্যি করে বলো। যাকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন, আমি সেই নরেন্দ্র। কাকা বাবু, আমাকে চিনতে পারছেন না? নরেন্দ্রর কথা শুনে মাধব তাকে ঘরে নিয়ে আসলো। তারপর মাধব বলল, তুই মনে করিস না বাবা, এদিকে আজকাল বড় ডাকাত পড়ছে, তাই রাতের বেলা দরজা খুলতে সাহস হচ্ছিল না। কিন্তু বাবা, তুই এই ঝড় বৃষ্টির রাতে কোথা থেকে আসলি? হ্যাঁ, ওই ডাকাতের কথা শুনেই তো আমি এলাম। বৃষ্টির মধ্যে আসলি, কিন্তু এক ফোঁটাও ভিজলি না তুই? আমাদের আর কি, আমরা তো এভাবেই না ভিজে আসতে পারি। এখন একটু শুতে পারলেই হয়। এত দূর রাস্তা হেঁটে এসে খুবই ক্লান্ত মনে হচ্ছে। মাধব নরেন্দ্রর কথা শুনে তাকে বাইরের ঘরে জায়গা দেখিয়ে দিয়ে নিজের ঘরে এলো। তখন মাধবের স্ত্রী বলল, কি নাকি নরেন তার ঠিক নেই, তুমি কিনা তাকে ঘরে জায়গা দিলে? ওই হলো ডাকাত দলের লোক, আগে থেকে ঘরে ঢুকে গেল রাতের দরজা খুলে দেওয়ার জন্য। কি বলছো কি তুমি? নরেন্দ্র আমার নিজের ভাইপো, আর সে কিনা আমার বুকে ছুরি বসাবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই।
যখন তোমার বুকে ছুরি বসাবে তখন তুমি ভাইপো ভাইপো করো, কেমন? নরেন্দ্র তখন পাশের ঘরে অঘরে ঘুমাচ্ছিল। ধীরে ধীরে রাত গভীর হলো। মাধব আর মাধবের স্ত্রী তখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বাইরে একটা গোলযোগের আওয়াজ শুনে মাধব ও তার স্ত্রীর ঘুম ভেঙে গেল। ওই দেখো, বলেছিলাম না ডাকাতরা এসে গেছে, এবার কি হবে? কোথায় তোমার সেই গুণধর ভাইপো? তাহলে কি নরেন্দ্র শেষমেশ ডাকাত টেনে আনলো? ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর ও আমার এই প্রতিদান দিল? ছি ছি ছি। আর চিচি করতে হবে না তোমার, আগে জীবন বাঁচি না তাই দেখো, তারপর চিচি করো যত পারো। তোমাকে আমি আগেই বলেছিলাম যে ও তোমার ভাইপো না, ডাকাত দলের সর্দার। এবার ঠেলা সামলাও। বাড়ির বাইরে তখন ডাকাতেরা ডাকাতি ভুলে গিয়ে নিজের জীবনে পালাতে পারলেই বাঁচে। কোথার থেকে যে কি হয়ে গেল সেটা কিন্তু কেউ কিছুই বুঝতে পারলো না। সকাল হতে না হতেই গ্রামের লোকজন মাধব ঘোষের বাড়ি এসে ভিড় করলো। তারা কালকে রাতের ঘটনা জানার জন্য খুবই আগ্রহী। কি দাদা, শুনলাম কাল নাকি আপনার বাড়িতে ডাকাতিরা ডাকাতি করতে এসে আপনার ভাই পালিয়ে গেছে। এই কথাটা কি সত্যি? তাহলে তো আপনার খুব সাহস আছে বলতে হবে। সে আর বলতে, আমার তো বন্দুক আছে, বন্দুক উঁচিয়ে ধরলাম আর ডাকাতরা ভয় মারলো ছুট। কিন্তু দাদা, আগে যাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে তাদের সবার বাড়িতেই বন্দুক আছে বলেই শুনেছি। শুধু বন্দুক থাকলেই হবে নাকি? তাকে তো বাগিয়েও ধরা জানা যায়। অল্প বয়সে সব চোর ডাকাত আমি কত দাঁড়াইছি। শুনলাম আপনার ভাইপো নাকি ডাকাত নিয়ে এসেছিল, কথাটা কি সত্যি? সত্যি মানে? ওই তো ডাকাত দলের লোক আগে এসে বসেছিল রাতে দরজা খুলে দেওয়ার জন্য। তাহলে তো খুবই দুঃখের কথা। দুঃখ বলে দুঃখ, শালাকে আমি ছোটবেলা থেকে মানুষ করলাম, আর সে কিনা আমার বুকেই ছুড়ে বসালো। কত বড় অকৃতজ্ঞ বেঈমান ভাবো একবার। হ্যাঁ তাই তো দেখছি, আজকাল আর কারোর উপর ভরসা করা যায় না। আমি তোর উপর বন্ধুত্ব ত্যাগ করেছিলাম, কিন্তু গুলি করার সময় ওর বাবার মুখটা ভেসে উঠলো। যতই হোক ভাইপো তো। এরপর মাধব বুক ফুলিয়ে গ্রামের ভিতর দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। ক্রমশ রাত হয়ে গেল। মাধব আর মাধবের স্ত্রী তখন ঘুমিয়ে পড়েছে। নরেন তখন খাটের পাশে দাঁড়িয়ে মাধব ঘোষকে ডাকতে লাগলো। কাকাবাবু, ও কাকাবাবু। কাকাবাবু ডাক শুনে মাধব উঠে দেখলো ঘরের ভিতর নরেন্দ্র দাঁড়িয়ে আছে। সে চমকে উঠে বলল, নরেন, তুই তুই এত রাতে? ঘরে তো দরজা বন্ধ, কিন্তু তুই ভিতরে কিভাবে আসলি? আমি তো আগেই বলেছি আমরা সব পারি। আরো দেখবেন কি কি পারি আমরা। কি কাকা বাবু, বন্দুক কোথায়? গুলি করবেন না? আমি তো অকৃতজ্ঞ বেঈমান। নরেনের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মাধব ও তার স্ত্রী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল।